আমরা মৌলিক সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করছিলাম। আমরা বেশ কিছু লেকচার দিয়েছি। যারা আগের লেকচারগুলো দেখুন, এখানে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখানে তোমরা সব ভিডিও সাজানো গোছানোভাবে দেখতে পারবা। তো সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় এবং কেইনসের হচ্ছে জাতীয় আয় রেখা। এখানে আমরা আলোচনা করব। যাই হোক, বিষয়টা এখানে আমি তোমাদের মূল বিষয়টা বুঝিয়ে দিব, তোমাদের যে মানে চিত্র আঁকিয়ে বুঝিয়ে দিব, এবং তোমরা বই বের করবে। বই বের করে ভারসাম্য জাতীয় আয় এবং কেইনসের আয় এই কোশ্চেনটা বের করবে। আমার এই লেকচার দেখার পরেই তোমরা বই বের করে ওখান থেকে যে বাংলা রিডিংগুলো রয়েছে সেই রিডিংগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে? আর এই কোশ্চেনটা সালে এসেছে, বিভিন্ন সালে এসেছে। তোমরা যদি দেখো সালের কোশ্চেনে, সেখানে এই কোশ্চেনটা অবশ্যই পাবা। তো ভারসাম্য জাতীয় আয় কি? ভারসাম্য কথার মানে কি? ভারসাম্য দেখো, যখন আমরা ক্লাস 2-3 থেকেছি, তখন ভারসাম্য কথাটার সাথে কিন্তু আমরা পরিচিত হয়েছে। তখন এরকম একটা দেওয়া হতো, মানে ধরো এটা যে বাচ্চারা খেলা করে না, দুজন দুই পাশে বসে, তো একজন এরকম অবস্থায় আছে যে এখানে একজন বসে হ্যান্ডেল ধরে থাকে, এখানে একজন বসে হ্যান্ডেল ধরে থাকে। আর একটা দেখো, ধরলাম এইরকম অবস্থায় রয়েছে এটা, তো এটা এইভাবে রয়েছে, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে। দেখো, এই যে এই বসার জায়গাটা রয়েছে, এখানে এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এই জায়গাটাও ভারসাম্য অর্জন হয় নাই। আর দেখো এই জায়গাটাতে এটা সমান রয়েছে, মানে সোজা রয়েছে। তার মানে কি? ভারসাম্য এখানে অর্জিত হয়েছে। ভারসাম্য কথা বলতে যে মানে যে স্তরে আমরা মানে স্থির থাকি, যে স্তরে আমরা কোনো নড়াচড়া করি না, যেখানে আমরা মনে করি যে ঠিক আছে, আমি এখানে ঠিকঠাক আছি, আমি এখান থেকে আর নড়তে চাই না, আমি এখানেই ফিক্স আছি, আমি এখানে ভালো আছি, আমি এখান থেকে আর নড়বো না। তো এই অবস্থাকে বলা হয় ভারসাম্য। আর ভারসাম্য জাতীয় আয় বলতে কী বোঝে? এটা যদি বলি যে এটা মানে ভারসাম্য জাতীয় আয় স্তর মানে যেই স্তরে জাতীয় আয়টা স্থির থাকে, এই স্তর থেকে জাতীয় আয় আর নড়াচড়া করতে চায় না, নড়াচড়া করার কোনো প্রবণতা থাকে না। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে লিখি, তাহলে এখানে আমরা লিখব যে যে স্তরে জাতীয় আয়ের ওঠানামার প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। তার মানে কি, যে স্তরে জাতীয় আয়ের ওঠানামা করার কোনো প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। মানে এই স্তরে জাতীয় আয়টা ঠিকঠাক অবস্থায় রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এই জাতীয় ভারসাম্য জাতীয় আয়, এটা আমরা বই থেকে একটু দেখার চেষ্টা করব, বই থেকে বিশ্লেষণ করব, বই থেকেও তোমাদেরকে বোঝাবো। তো আমি বইটা একটু ওপেন করে নেই, জাস্ট আ মিনিট। যাই হোক, এখান থেকে আমি তোমাদেরকে ভারসাম্য জাতীয় আয় বিষয়টা ক্লিয়ার করব, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা লাইন আমি বুঝিয়ে দিচ্ছি। যে স্তরে জাতীয় আয়ের ওঠানামা করার কোনো প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য জাতীয় আয় স্তর বলে। একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। অন্যভাবে বলা যায়, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে যে আয় স্তর অর্জিত হয়, তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। আচ্ছা, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান কি? চাহিদা মানে কি আমরা তো জানি, আমরা যারা ব্যষ্টিক অর্থনীতি ক্লাস করেছি, সেখানে চাহিদা যোগান আমি তোমাদেরকে বুঝিয়েছি যে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান এই বিষয়গুলো কি। আচ্ছা, যারা দেখো, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে। সামগ্রিক শুধু চাহিদা বলতে, চাহিদা কি? কোনো অর্থনীতির ভাষণ চাহিদা কি? আমার ক্ষুধা লাগছে, আমি এখন ভাত খাবো, ভাতটা হচ্ছে আমার চাহিদা, ঠিক আছে? আর এই সামগ্রিক চাহিদা বলতে বোঝায় যে একটি দেশে সকল যতগুলো জনগণ রয়েছে, এই সকল মানুষের চাহিদা, সকল নাগরিকের বা এই চাহিদা। আর যোগান তো ওই রকমই, সামগ্রিক যোগান। সমতার মাধ্যমে যে আয় স্তর অর্জিত হয়, তাকে সামগ্রিক জাতীয় আয় বলে। শুধু ডি মানে হচ্ছে ডিমান্ড, আর সামগ্রিক চাহিদা, তা সামগ্রিক অর্থ হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, যেটা থার্ড ইয়ারে তোমাদের রয়েছে। এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই, তার মানে সামগ্রিক চাহিদা। ভারসাম্য জাতীয় আয় বিশ্লেষণের জন্য আমাদেরকে বা কেইনসের জাতীয় আয় বিশ্লেষণের জন্য আমাদের এডি অর্থাৎ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান, এই দুইটা জিনিস আমাদেরকে লাগবে, ঠিক আছে? এই দুইটা জিনিস। আচ্ছা, বই বাদ দিয়ে আমি তোমাদের মুখে বলে দিই, বই অনেকে পছন্দ করে না বই পড়তে। যাই হোক, সমতার মাধ্যমে, আচ্ছা এইটুকু আমরা পড়লাম। আচ্ছা, এই যে সামগ্রিক জাতীয় আয় অর্জিত হলো, ধরো এই অবস্থাতে মানে সমান সমান, এখানে মানে এই অবস্থা, এটা হচ্ছে সামগ্রিক ভারসাম্য জাতীয় আয়,
মানে এখানে অর্জিত হয়েছে। তো এই সামগ্রিক ভারসাম্য জাতীয় আয় আমরা সামষ্টিক অর্থনৈতিক চলক সম্পর্কে কি জানি, যেটা প্রথম অধ্যায়ে রয়েছে, যেমন ভোগ রয়েছে, বিনিয়োগ রয়েছে, সরকারি ব্যয় রয়েছে, মানে কর রয়েছে, রাজস্ব নীতি ইত্যাদি রয়েছে। তো যখন এই জাতীয় আয়টা ভারসাম্য অবস্থায় থাকে তখন এই চলকগুলো স্থির থাকে, এই চলকগুলো নড়াচড়া করে না। এগুলোর উপরে ডিপেন্ড করে ভারসাম্য জাতীয় আয়। যদি এই জিনিসগুলো নড়াচড়া করে তাহলে কিন্তু আমাদের ভারসাম্য থাকলো না। ধরো ভোগ যদি ধরো আগে ছিল 100 প্লাস 0.5 ওয়াইস, সাপোজ ধরো এরকম অবস্থায় যদি সেটা পরিবর্তন হয়ে ধরা হয় 50.0.5 হয়, তখন তো এই জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে গেল না, তখন তো আর আগের মতো থাকলো না। তো এই চলকগুলো আমাদের কি থাকবে না, এই চলকগুলোর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই চলকগুলো আমাদের কোনো পরিবর্তন হবে না যখন ভারসাম্য জাতীয় অর্জিত হবে। তাহলে ভারসাম্য জাতীয় আয় আমরা 2 লাইন দেখব। প্রথমে দেখব যে স্তরে জাতীয় আয়ের ওঠানামার প্রবণতা থাকে না তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। ভারসাম্য জাতীয় আয়কে আমরা আরেকভাবে বলতে পারি যেখানে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমতা লাভ করে। 2 লাইন। 3 নম্বর লাইনে বলতে পারি যে সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহ এগুলা, যে ভারসাম্য জাতীয় আয় অর্জিত হলে সামষ্টিক অর্থনৈতিক এই চলকগুলো রয়েছে, এই চলকগুলো আমাদের কি করে, স্থির থাকে, এই চলকগুলো আমাদের নড়াচড়া করে না। এটা গেল। আর বাকি 2-4 লাইন যেগুলো রয়েছে তোমরা বইয়ে গাইডে দেখে নেবা। আচ্ছা, এখন আমরা একটু কেইনসের কাছে যাব, যে কেইনসের আয় নির্ধারণ যে প্রক্রিয়াটা, তো এটা একটু দেখি। আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব আমাদের কেইনসের আয় নির্ধারণ প্রক্রিয়া। এটা দেখার জন্য আমাদের দেখো, আমাদের এক্স অক্ষ ধরলাম, এটা ওয়াই ধরলাম, ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা নেব হচ্ছে আয়, ওয়াই অক্ষ বরাবর নেব হচ্ছে আমাদের এডিএস। এডিএস কি, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান। ঠিক আছে, তো এখানে এএস যে রেখাটা হবে কেইনস 45 ডিগ্রি এএস রেখা, অর্থাৎ এএস রেখাটা এখান থেকে শুরু হয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা কি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, খাড়া থাকলে 90 ডিগ্রি, তার মানে এই আমরা জানি 90 ডিগ্রি কোণ কীরকম, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি না, খাড়া থাকলে 90 ডিগ্রি, তাহলে 45 কি এরকম এর থেকে অর্ধেকে আসবে, তাহলে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি এএস রেখা। এএস মানে কি, সামগ্রিক যোগান রেখা। এবং আমাদের একটা চাহিদা রেখার দরকার হবে। তো চাহিদা রেখাটা এরকম, অনেকে বলবে যে চাহিদা রেখা এবং যোগান রেখা তো আমরা জানি যে এটা চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। এখানে চাহিদা রেখা এরকম কেন, তখন যখন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় তখন হচ্ছে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আলাদা আলাদা জিনিস থাকে, দাম থাকে, চাহিদার পরিমাণ থাকে। ধরো এইদিকে দাম থাকে বা এখানে দাম থাকে, এখানে চাহিদা থাকে, এরকম অবস্থায় থাকে। তো এখানে রয়েছে কি, আমরা ওয়াই অক্ষ বরাবর চাহিদা এবং যোগান সবই নিব এবং এগ্রিগেট চাহিদা, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান নেব। ঠিক আছে, তখন বিষয়টা কিন্তু আগের মতো আর থাকলো না, তখন বিষয়টা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখন আমরা এডি নিলাম। ভারসাম্য কোথায় অর্জিত হয়, ভারসাম্য সেই বিন্দুতে অর্জিত হবে যেখানে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর ছেদ করবে। তাহলে দেখো এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুতে জাতীয় আয়ের ভারসাম্য অর্জিত হয়, অর্থাৎ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখাটা এখানে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমরা একটা রেখা টেনে নেই। ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে আমরা ই রেখা, অর্থাৎ এই বিন্দুতে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর ছেদ করেছে, তো এটার নাম দিলাম ওয়াই নট। ঠিক আছে, এখন দেখো যদি আমরা, তো সামগ্রিক ক্যান্সার যে বিষয়টা এটাই, মানে এটাই হচ্ছে আসল বিষয়। এরপর আরও কিছু দেখানো হয় যে এখানে মানে এই বিন্দুতে এইটুকুতে এডি গ্রেটার দ্যান এএস দেখানো হয়, এটা y1, এবং এখান থেকে একটা রেখা নেওয়া হয়, এটা এডি এখানে লেস দ্যান a1 এইটুকুতে, তো এটাকে হচ্ছে y2 দেওয়া হয়। যাই হোক, ইত্যাদি ইত্যাদি বিষয় আর কিছু এখানে রয়েছে, সেটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এই চিত্রটা। তো কেইনস যদি আসে তখন তোমরা এই চিত্রটা দিবা, আর বই থেকে বিশ্লেষণগুলো তোমরা দেখে নেবা। ও এক্স অক্ষ বরাবর আই, ও অক্ষ বরাবর এডিএস নিয়েছি, ইত্যাদি ইত্যাদি বিষয়। ঠিক আছে, তো তেমন কোনো কঠিন বিষয় না, একটু বই দেখলে তোমাদের হয়ে যাবে। এরপরে আমরা যে লেকচার দেবো যে এই অধ্যায় থেকে সালে কী কী কোশ্চেন এসেছে এটা আমরা আলোচনা করবো। দেন আমরা পরবর্তী অধ্যায়ে যাবো। এই অধ্যায় থিওরিক্যাল আরও 2-1টা কোশ্চেন তোমাদের সামনে হয়তো আসবে, কিন্তু আমি যেটুকু বুঝিয়েছি সেইটুকু যদি তোমরা পড়ে থাকো তাহলে ওই থিওরিক্যাল কোশ্চেনগুলো তোমরা পারবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।